দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা অন্তিম পর্ব। ব্যস্ত সড়ক, ব্যস্ত মানুষজন, শহরতলিতে তখন মানুষের আনাগোনা অত্যাধিক। বিকেলে শেষ ভাগ বলে শহরের সব মানুষ যেন এখন ঘরের বাইরে। কেউ কেউ কর্মস্থল থেকে সারাদিনের ক্লান্ত শরীর ঠেলে বাড়ি ফিরছে, তো কেউ মাত্র বেরিয়েছে সঙ্গীদের সাথে এক কাপ চায়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। যানজট পেরিয়ে সাদা কালো মিশেলের জিপটা এসে থামলো আর্মি মেডিকেলের সামনে। একজোড়া ক্লান্ত চোখ মেডিকেল গেট পানে চেয়ে খুঁজে কাউকে। কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা না পেয়ে হাত ঘড়িতে সময় দেখে, না, ঠিক সময়ে এসেছে। মিনিট দশেক পর সেখানে আগমন ঘটে এক রমণীর। অলিভ গ্রিন রঙের পোশাক, কাঁধে ক্যাপ্টেনের দুটো সোনালি বার, ব্যারেট, কালো বুট আর কাঁধে ছোট নেম প্লেট, ক্যাপ্টেন ডাক্তার বেলা পাটোয়ারি। রমণীর উপস্থিতি টের পেয়ে তার দিকে চোখ ফেরালো দিগন্ত। পরক্ষণেই হাত দুটো বুকে বেঁধে সিটে মাথা হেলিয়ে দিল, কপাল কুঁচকে ভ্রু নাচিয়ে বলল, হ্যালো ক্যাপ্টেন, আজ এত দেরি হলো যে? সহসা প্রফেশনাল সেনা সদস্যের ন্যায় শরীর টান টান করে সোজা হয়ে দাঁড়ালো বেলা। কঠিন গলায় বলল, সরি স্যার, ইমার্জেন্সি ছিল। ঠোঁট কামড়ে মুচকি হাসলো দিগন্ত। তা দেখে সুঠাম দাঁড়িয়ে থাকা বেলা স্যাঁত করে উঠল, এই অসময়ে হাসবেন না, ইমোশনে কন্ট্রোল রাখতে শিখুন। চুলের ভাঁজে হাত গলিয়ে ভাবলেশীন দিগন্ত বলল, ওকে ম্যাডাম, আপনার ডিউটি শেষ হলে এবার গাড়িতে বসেন। মাথার ব্যারেটটা খুলতে খুলতে গাড়িতে বসলো বেলা। তা দেখে নড়ে চড়ে সোজা হলো দিগন্ত। বেলার মুখ পানে চেয়ে আওড়ালো, প্রেম করবেন? আজ সন্ধ্যাটা প্রেম নিবেদনে কাটালে মন্দ হয় না কিন্তু। চোখ কুঁচকে জবাব দিল বেলা, নো থ্যাঙ্কস। মুখে আধার নামলো দিগন্তের। চাবি ঘুরিয়ে জিভ স্টার্ট দিয়ে গম্ভীর গলায় বলল, দিন দিন বড্ড বেরসিক হয়ে যাচ্ছে কেউ। পাল্টা জবাব আসে বেলার কাছ থেকে, দিন দিন বড্ড রসিক হয়ে যাচ্ছে কেউ। তার দিকে বিরক্তিসূচক চাহনি দিয়ে দিগন্ত নিশ্চুপ হয়ে গেল। কিছুটা সময় যাওয়ার পর অপর পাশ থেকে কোনো কথা না পেয়ে ঠোঁট হেলিয়ে কিঞ্চিত হাসল বেলা। রাগ করেছে তার সাহেব, দোষ তারও নেই। পূর্বের বেলা পাটোয়ারি আর বর্তমানের বেলা পাটোয়ারির মধ্যে আসমান জমিন ফারাক। সময়ানুবর্তী তার কঠোর নিয়ম শৃঙ্খলের মাঝে থেকে থেকে এখন আর তার মাঝে কোনো অনিয়ম নেই, নেই কোনো নির্বোধ কাজকর্ম। বয়স বেড়েছে, তার দায়িত্ব বেড়েছে কয়েক গুণে। সেনানিবাস ছাড়ার সাথে সাথে উপরের কাঠিন্যভাব ছেড়ে নরম কাটল বেলা। অতপর আদরে গলায় ডাকলো, শোনেন। রাগীস্বর দিগন্তের শুনতে চাই না, ঠোঁট ফুলিয়ে বলল বেলা, বলতে চাই তো, বলেন। কোথায় যেন যেতে চাইলেন, সেখানেই যাই। হাতে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মাঝে বাড়ি ফিরে ওদের খাওয়াতে হবে। ঘড়ি ঘন্টা মেপে প্রেম হয় না, কোনো দরকার নেই যাওয়ার, মুড চলে গিয়েছে। দুষ্টু হাসল বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের কলার চেপে ধরে মিহি কণ্ঠে বলল, আমি আছি কি কাজে? স্টিয়ারিংয়ে এক হাত রেখে আরেক হাতে বেলার হাত সরিয়ে দিল দিগন্ত। গমগমে গলায় বলল, কোনো কাজের না আপনি, পারেন শুধু আমাকে আর আমার মনকে জ্বালাতে। বইয়ের রূপের আগুনে একটু আধটু না জ্বললে চলে না, আরও জ্বলতে চান? সুযোগ পেল দিগন্ত বেলার মতো কঠোর গলায় জবাব দিল, নো থ্যাঙ্কস। কপিরাইট ইস্যুতে দিগন্ত তালুকদারকে সাজা দেওয়া উচিত। নো ম্যাডাম, এই কাজ করবেন না, আমার বউ বাচ্চারা তবে আপনাকে অভিশাপের সমুদ্রে ডুবিয়ে মারবে। ব্যাস, দিগন্তের নাটকে কথা শুনে খিলখিলিয়ে হাসল বেলা। সে মোহনীয় হাসির ঝঙ্কারে প্রশান্ত হলো দিগন্তের হৃদগহীন। সারাদিন পর ওই হাসিটুকুতেই ওর সকল ক্লান্তি কাটল বই কি। এক পলক রমণীর হাস্যোজ্জ্বল মুখখানা দেখল সে, আপনা থেকেই ঠোঁটের কোণে হাসি ফুটল। অতঃপর বাড়ি না পৌঁছানো পর্যন্ত ওই পথটুকুতে তাদের খুনসুটি চলতেই থাকল। 3 বছরে ছোট ছোট দুটো লিলিপুট একজন আরেকজনের পেছনে ছুটছে। সামনের জন দুহাতে দুটো চকলেট নিয়ে মহানন্দে দৌড়াচ্ছে, আর পেছনের জন হাউমাউ করে কাঁদছে আর ছুটছে। তাদের দুজনের পেছনে আবার ছুটছে এক রমণী। ছুটতে ছুটতে বসার ঘরের দিকে চলে এসেছে বাচ্চা দুজন। সেই সময় হুট করে স্থির হতে হলো তাদের। দৌড়ানোর গতিতে তালা লাগলো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাকে দেখে। পেছনে কাঁদতে থাকা বাচ্চাটা যেন আশার আলো খুঁজে পেল। থুপথাপ পা ফেলে ক্রন্দনরত মুখে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে উঠল। এদিকে ছেলেকে কোলে নিয়ে তার চোখ মুখ মুছে দিল বেলা। কান্নারত সরল গলায় আওড়ালো, ভাই চকলেট নিয়ে নিচে। চকলেট? এই ভর সন্ধ্যায় চকলেটের জন্য কাঁদছো? তবে কিন্তু আমি মারব বিহান, কান্না থামাও। পর মুহূর্তেই আরেক ছেলের দিকে কড়া দৃষ্টিতে চেয়ে ধমকালো রমণী, অসময়ে চকলেট হাতে নিয়েছ কেন? মাকে দেখে মুখ উজ্জ্বল হলেও তার ধমক খেয়ে ক্ষুদে চোখ দুটো মুহূর্তেই টলমলে হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় বলল, পুতু পিসি দিছে। সহসা কিছু দূরে দাঁড়ানো প্রত্যাশার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল বেলা, ওদেরকে চকলেট দিতে বারণ করেছি না?
ভাবির প্রশ্নে মিয়ে গেল কিশোরী। বাচ্চারা চকলেট খাবে বলে কি বায়না টায়না ধরেছিল, উপায়ন্তরহীন বেচারি দিয়েছে তাদের। এখন তাকে ফাঁসিয়ে মায়ের সামনে সাধু সাজছে তারা। চোর আওয়াজে বলল সে, একটুই দিয়েছি, সুগার ব্যালেন্স ঠিক রাখার জন্য বাচ্চাদের মাঝে মাঝে চকলেট দিতে হবে নাকি? সেদিন ইউটিউবে ভিডিও দেখেছিলাম। কি চলছে বলতে বলতে ভেতরে ঢুকলো দিগন্ত। জিপ পার্ক করে আসতে সময় লাগলো তার। যেই না দরজায় পা রেখেছে অমনি একটা ছোটখাটো শরীর এসে তার সম্মুখে দাঁড়ালো। ফুঁপিয়ে কেঁদে উঠে হাত বাড়িয়ে দিল তার দিকে। এদিকে ছেলেকে কাঁদতে দেখে তড়িঘড়ি করে তাকে কোলে তুলল দিগন্ত। দুগালে আদর রেখে উদ্বিগ্ন গলায় শুধালো, কি হয়েছে আমার বিভান আব্বুর? দুহাতে চোখ কষলিয়ে বলল বিভান, আম্মু বকেছে। অসন্তুষ্টিতে বেলার দিকে তাকালো দিগন্ত। তৎক্ষণাৎ খেকিয়ে উঠল বেলা। বকবো না, রাতের খাবার খাওয়ার সময়ে চকলেট চাইবে কেন? নিশ্চয়ই ওরা জেদ করেছে বলে মেয়েটা দিতে বাধ্য হয়েছে। দাঁতে পোকা খেয়েছে, বারবার মানা করেছি চকলেট খাওয়া যাবে না, শোনে আমার কথা, বাপের মতো ঘাড় বাঁকা হয়েছে। ব্যাস, বেলার শেষ চৌপট এসে দিগন্তের ওপরেই পড়ল। দিন পাল্টে সময় পাল্টে তেমন পাল্টেছে দিগন্তের কপালও। এক মাঘে নাকি শীত যায় না, আসলেই তাই। এককালে বাপ নিয়ে বড্ড খুঁচিয়েছে সে, এখন বেলার রাত চলছে। বাচ্চারা যাই করুক সবশেষে দোষ তাদের বাবার। তাদের মায়ের এই যেন অলিখিত রীতি এটা। দুপাশে নাড়াভঙ্গিতে মাথা নাড়িয়ে ফোঁস করে শ্বাস টানল দিগন্ত। তখন ঘড়িতে রাত 9টার সময় চলছে। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে একে একে সকলের উপস্থিতি ঘটছে। বিহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচে নামলো বেলা। মাথায় চাপানো ওড়নাটা আরও ভালোভাবে টেনে নিয়ে রান্নাঘরের দিকে চলে এলো। মিতালি আর বানি মিলে রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো এনে টেবিলে রাখছে। বেলাও গিয়ে হাত লাগাই তাদের সাথে, সবার প্লেটে খাবার তুলে দিতে শুরু করে। এর মধ্যে 11 বছর বয়সী একটা বাচ্চা ছেলে বেলার উদ্দেশ্যে বলে ওঠে, বড় খালা আম্মু, বোরহান এখনো নিচে আসেনি। তার প্লেটে সবজি তরকারি তুলে দিতে দিতে নরম গলায় জবাব দিল বেলা, দেখলাম তো পড়ছে, পড়া শেষ হলে চলে আসবে। তোমার না আজ পরীক্ষা ছিল, কেমন হয়েছে বাবা? সহসা মুখ লটকে নিল বাচ্চাটা। ওপাশ থেকে বানি গজগজিয়ে বলল, পড়া চোরটা গেছে নাকি পরীক্ষার রুম পর্যন্ত। বাড়িতেই না ওর পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা শুরু হয়েছিল। হাই হাই, বড় অসুখ করেছে যে। দিলশাদ তালুকদারকে তাহলে বড় বড় দুটো মোটা তাজা সুচ ফুটতে হবে। শুয়ের কথা শুনে মুখ শুকিয়ে এলো দিলশাদের। আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠল, ব্যথা করেনি, আমি আমি বাহানা করেছি। চোখ পাকিয়ে ছেলের দিকে তাকালো বানি। তা দেখে বেলার আড়ালে লুকালো দিলশাদ। বানির নজর দেখে মিনমিনে গলায় বলল দিহান, ভয় পাচ্ছে ছেলেটা। আর কিছু বলল না বানি, নিশ্চুপ নিজের কাজ করলো। স্বামী সন্তান আর এই পরিবার নিয়ে দিন চলছে তার। আস্তে ধীরে এই পরিবারের এক কর্ত্রী হয়ে উঠছে সে। দিহান বানির একমাত্র ছেলে দিলশাদ, যার 11 বছর বয়সে এসেও আর কোনো সন্তান আসেনি তাদের কোলে। প্লেট হাতে দরজা ঠেলে ঘরে ঢুকলো বেলা। স্টাডি টেবিলের ওপর টেবিল লাইট দিয়ে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ছে এক ছেলে বাচ্চা। নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো বেলা। এক হাতে প্লেট রেখে আরেক হাত দিয়ে দুলতে থাকা ছেলের পিঠে হাত দিয়ে বলল, ব্যাড ম্যানার্স। পড়ার সময় বডি স্ট্রেট রাখতে হয়, মুভমেন্টে প্রেশার বাড়ে, আর ব্রেনে নতুন কিছু ক্যাপচার হতে দীর্ঘ সময় নেয়। ব্যাস, সোজা শিটশিটে হয়ে গেল বাচ্চাটার ঘাড় বাহু। তা দেখে কাঁধে আলতো দুটো সাবাসী চাপড় মেরে আওড়ালো বেলা, পারফেক্ট। মায়ের কাছে সাবাস পেয়ে গম্ভীর মুখবয়বে এক চিলতে হাসি ফুটল তার। মেলে রাখা বইখানা বন্ধ করে টেবিল লাইটের সুইচ বন্ধ করলো সে। অতপর চেয়ার থেকে নেমে সেটাও টেবিলের সাথে গুছিয়ে রেখে বেলার সম্মুখে দাঁড়ালো। এদিকে ছেলের ডিসিপ্লিন বরাবরের ন্যায় আজও মুগ্ধ হলো বেলা। বড় ছেলে তার খুব বাধ্য, জন্ম হওয়ার পর থেকেই তাকে জ্বালিয়েছে কম। কম বলতে একদমই স্বল্প। ছেলে বাচ্চা যে এত নরম হতে পারে বেলার জানা ছিল না। জেনেছে নিজের বড় ছেলেকে দেখে। এই বড় ছেলেকে নিয়ে সে কত লড়াই যুদ্ধ করেছে জীবনে, পড়াশোনার কতগুলো বিশাল ধাপ পাড়ি দিয়েছে। তার স্বামী সন্তান দুজনেই যেন একই বুঝদার। কি অগাধ সময় দিয়েছে তাকে তার লক্ষ্য পূরণ করার জন্য। এই যে তাদের বড় ছেলে বোরহান তালুকদার, তার 21 বছর বয়সে কোল আলো করে এসেছিল। এখন তার 7 বছর বয়স। এই 7 বছরে বেলা খুব বেশি সময় দিয়েছে কি তাকে? ওই কেবল রাতটুকু, তাও বেলার ঘুমানোর সুযোগ করে দিয়ে। দিগন্তই বেশিরভাগ সময় তাকে নিজের কাছে রেখেছে। আর দিনের বেলা যখন দিগন্ত বেলা দুজনেই নিজেদের কাজে যেত, তখন সামলেছে বাণী। বেলা পাটোয়ারি 3 ছেলে সন্তানের জননী এখন। দিগন্ত বেলার বড় ছেলে বোরহান তালুকদার, আর তাদের যমজ 2 ছেলে বিহান তালুকদার ও বিভান তালুকদার। বোরহানকে নিয়ে ডিভানে বসলো বেলা। মায়ের হাত থেকে প্লেট নিয়ে নিজে খেতে চাইলে বেলা আটকালো তাকে।
সব দিকে ডিসিপ্লিন মেনে চললেও খাওয়ার দিকে খানিক গাইগুই আছে ছেলের। আধ প্লেট খেয়ে বলবে পেট ভরে গেছে, কিছুটা সময় নিয়ে হাতে তুলে খাইয়ে দিল বেলা। অতপর ছেলের সাথে ভালো মন্দ দুটো কথা বলে তাকে তার বাবার কাছে দিয়ে নিচে এলো। হাতের কিছু কাজ বাকি। বেলা যখন ডাইনিংয়ের প্লেটগুলো গোছাচ্ছিল তখন মিতালি এক গ্লাস দুধ হাতে সেখানে আসে। গরম ধোয়া ওঠা দুধের গ্লাসটা বেলার হাতে ধরিয়ে দিয়ে হাফ ধরা গলায় বলে, খা তো বাপু, তাড়াতাড়ি খা, তোদের দু বোনকে দুধ খাওয়াতে যে ভোগান্তি পোহাতে হয়। সারাদিন গায়ে গতরে খেটে কাজ করলেও আমার এত ভোগান্তি হয় না। দুধ দেখে মুখ ফ্যাকাশে হলো বেলার। খাদ্য রুটিনে তার বিশদ পরিবর্তন হয়েছে। শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য সব শাকসবজি তার নিত্যদিনের খানা। নিয়মের বাইরে এই একটা জিনিস, এটা দেখলেই ভেতরের নাড়িভুড়ি যেন পেঁচিয়ে যায়। শুধু তার না, বাণীরও একই সমস্যা। দু বোন মোটেও দুধ খেতে পারে না। আর মিতালি জোর করে হলেও ঘুমানোর আগেই দুজনকে ধরে বেঁধে দুধ খাওয়াবেই। বলা বাহুল্য, এটা যেন তার শাশুড়ি বউদের মধ্যে নীরব সংঘর্ষ। এখনো গ্লাস হাতে বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গেল মিতালি। ঝট করে দু আঙুল দিয়ে বেলার নাক চেপে ধরল। অতপর দুধের গ্লাসটা ওর মুখে ঠেসে ধরে শাসনের সুরে বলল, গেল বজ্জাত মেয়ে। উপায়ন্তরহীন বেলা ঢুকঢুক করে খেয়ে নিল। গ্লাস ফাঁকা হতেই মিতালি ছেড়ে দিল ওকে। কাচুমাচু করে মিতালির আঁচলে মুখ মুছে ভার গলায় বলল বেলা, তিন বাচ্চার মায়ের সাথে এরকম কেউ করে? এসব এখন বাচ্চাদের খাবার, আমার খাওয়ার বয়স আছে নাকি? বেলার কথা শেষ হতেই বেসিনের দিকে ছুটল সে। পেটের ভেতর যা ছিল সবটুকু উগলে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মিতালও ছুটে এলো। নাভির দিকে চেপে ধরে শান্ত করার চেষ্টা চালালো। কিছু সময় পর চোখে মুখে পানির ছিটা দিয়ে ক্লান্ত বেলাকে এনে চেয়ারে বসিয়ে দিল। অভিজ্ঞ চোখ তার কিছু একটা আঁচ করে দুদিন আগেই আজ সরাসরি বলে ফেলল, তোর চোখ মুখ কেমন ভরা ভরা, দুদিন আগে খেয়াল করেছি আমি। ঘাবড়ালো বেলা, দৃষ্টি এলোমেলো করে ভীত স্বরে আওড়ালো, আসলে ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে। ওনাকে কিছু বলো না, আগে শিওর হই আমি। ভয় পাচ্ছিস কেন? ছলছল হলো বেলার আঁখি পড়ল। মিতারির কোমর জড়িয়ে ধরে ভেজা গলায় বলল, প্রথম থেকেই লোকটা মেয়ে পাগল। আমি চাই আমাদের ঘরে একটা মেয়ে আসুক। কিন্তু প্রথমবারের মতো এবারেও তাকে না জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেবার তো কিছু বলেনি, এবার যদি রাগারাগি করে, মানতে না চাই। মুচকি হাসল মিতালি। বেলার মাথায় হাত রেখে ভরসার সুরে বলল, মোটেও আমার ছেলে অমন না, একটু রাগসাত করলেও অত দূরে যাবে না। রাত 11 নাগাদ ঘরে এসে বেলা, বিছানায় তার তিন পুত্র গভীর ঘুমে মগ্ন। তাদের পাশে ল্যাপটপ হাতে কাজ করছে দিগন্ত। বড় ছেলেকে ঘুম পাড়িয়ে বসেছে সে। বেলা না আসা অবধি তার কাজ চলবেই। দরজা চাপিয়ে দিগন্তকে এক পলক দেখল রমণী। গায়ের ওড়নাটা খুলে চেয়ারের মাথায় ভাঁজ করে রাখল বেলা। অতপর সারাদিনের কাজ শেষে নিজের চেহারাটা দেখার জন্য ঝকঝকে দর্পণের সামনে দাঁড়ালো। দিন শেষে এই রাতে নিজেকে দেখার অবকাশ মেলে তার। কখনো বা দেখে, কখনো বা দেখে না। আজ একটু ঘুরে ফিরেই নিজেকে দেখছে বেলা। বয়স তার 29 কোঠায় উঠেছে। লম্বা চওড়া আর শরীরের দিক থেকে বেড়েছে অনেকাংশে। পিঠ সমান চুলগুলো এখন কোমর ছাড়িয়ে নিচে নেমেছে আরও। নিজেকে দেখার এক ফাঁকে টের পেল রমণী কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে। পেছন থেকে দুটো হাত আটসাঁটভাবে আঁকড়ে ধরেছে তাকে। মাথাখানা আলগোছে তার বক্ষে ছেড়ে দিল বেলা। আয়নায় দিগন্তের প্রতিবিম্বের দিকে চেয়ে গাঢ় গলায় বলল, দেখেন আপনি দিন দিন জোয়ান হচ্ছেন আর আমি বুড়ো হচ্ছি। বেলার ফুলো নরম গালে নাক ঘষে আপত্তিকর স্বরে আওড়ালো দিগন্ত, বুড়ো হলেও আমার, না হলেও আমার বলছেন? জানেন না বুঝি? বিস্তর হাসল বেলা। এই সুযোগ, পেটের কথাটা এখনই বলা উচিত তার। একটা শুকনো ঢোক চেপে মিহি কণ্ঠে বলে উঠল, আমার না ডেট মিস গেছে, শরীরটাও ভালো নেই, ভয় লাগছে। আমি মোটেও এবার কিছু করিনি, কিছু হলে আমার দোষ নেই। ঘাট থেকে মুখ উঠিয়ে সন্ধিহান গলায় শুধালো দিগন্ত, কি বলতে চাইছিস? সোজাসাপটা জবাব দিল বেলা, টেস্ট করতে হতো। সহসা খেপে গেল দিগন্ত। এমন ভুল করার অবকাশ রাখেনি সে। নিশ্চয়ই ধান্দাবাজ মেয়ে নিজে নিজে মাতব্বরি করেছে। বেলাকে ঘুরিয়ে ওকে ড্রেসিং টেবিলের সাথে চেপে ধরল দিগন্ত। রাগান্বিত গলায় বলল, তুই পাগল? তিন বাচ্চাকে মানুষ করা কত বড় দায়িত্ব। নতুন আরেকজনকে কিভাবে সামলাবি? এত ধকল শরীরে কুলাবে? দুহাতে রাগে দিগন্তের গলা পেঁচিয়ে ধরল বেলা। নির্ভয়ে জবাব দিল, আপনি আছেন তো? চাপা আওয়াজে খেকিয়ে উঠল দিগন্ত, পারবো না। ভাবলেশীন বেলাও দিগন্তের সুরে বলে উঠল, তবে বাপের বাড়ি রেখে আসবো। আমার আব্বু আপনার মতো কিপটে না। হ্যাঁ সেই, সব কথা তো শোনায় আমাকে। বললেই হলো, কত সুন্দর জামাই আদর পান, আমি চোখে দেখি না বুঝি? আপনার জাতের খসিলত আমার আব্বুর নামে এক ঢোক পানি বেশি খাওয়া। বাবার কথা বলতেই রমণী চেতে গেছে। টের পেয়ে আর সে বিষয়ে গেল না দিগন্ত।
শুধালো, এনে রাখবো, সকালে জানবেন, শরীরে কুলাবে তো? বিগলিত হাসল বেলা, ঘাড় বাড়িয়ে দিগন্তের ওষ্ঠকোণ ছুঁয়ে জবাব দিল, আমার ফিটনেস টপ নচ, এমনি এমনি সেনা সদস্য হয়নি। ঠোঁট কামড়ে আলতো হাসল দিগন্ত, বেলার নাকের সাথে নাক লাগিয়ে বলল, তাহলে এবার ঘুমানো যাক। সাই জানালো রমণী, বিছানা জুড়ে তাদের তিন ছানার রাজত্ব। তারই এক কোণে আটসাঁট হয়ে শুয়ে পড়ল দুই মানব মানবী। কিছু আলাপ চলল দীর্ঘক্ষণের। অতপর পাঁচজনের একটা ছোট পরিবার একসাথে ঘুমের রাজ্যে হারালো। রিপোর্ট হাতে থম মেরে বসে আছে এক রমণী, চোখ বেয়ে উপচে পড়ছে অশ্রুজল। সেদিকে খেয়াল নেই তার, কেবল বারবার চোখ বুলিয়ে দেখছে একটা শব্দই, পজিটিভ। এত আনন্দের দিন তার এই প্রথম এলো বোধ হয়। প্রথম মা হওয়ার সেই সুখ সুখ অনুভূতিটা নিগুড়ভাবে অনুভব করছে। মাত্র ঘরে পা রেখেছিল রায়হান, সহসা একটা নারীদেহ ছুটে এসে তার বুকে পড়ল। হু হু করে কাঁদল মেয়েটা। হতবাক রায়হান মাইশার পিঠে এক হাত রেখে শুধালো, কি হলো, কাঁদছ কেন? অস্পষ্ট গলায় জবাব এলো অপর পাশ থেকে, রিপোর্ট পজিটিভ এসেছে। তৎক্ষণাৎ হৃদস্পন্দন জোরালো হলো রায়হানের, চোখ জোড়া ভিজে এলো অচিরেই। এক জীবনে সব সুখ পাওয়া কি এতই সহজ? দীর্ঘ 8 বছর চেষ্টা করার পর এই সুখের মুখ দেখছে তারা। হাতে ধরে রাখা ফাইলটা সেখানেই ফেলে দিয়ে মাইশাকে কোলে তুলে নিল রায়হান। চোখ মুখ ভরিয়ে কতগুলো চুম্বন রাখলো তার হিসেব থাকলো না। আনন্দে আত্মহারা দুই নরনারীর জীবনে এক আধার অধ্যায় কাটিয়ে আলোর ছিটে এসেছে সবে। বিয়ের এতগুলো বছর পরে সে বাবা মা হতে যাচ্ছে তারা। দোস্ত, আমি বাবা হচ্ছি। মুখের সামনে আনা কাপখানা থেমে গেল দিগন্তের। প্রথম প্রথম শুনে বন্ধুর সাথে সেও আনন্দ উল্লাস করেছে। কিন্তু গত দুদিন যাবৎ রায়হানের মুখে যেন সেই এক কথা, সে বাবা হচ্ছে। উঠতে বসতে এই এক গানা শুনতে শুনতে এবার বুঝি তার কানগুলো পচে যাবে। চায়ের কাপটা টেবিলে রেখে সপাট এক লাথি বসালো সে রায়হানের হাঁটুতে। কিঞ্চিত ব্যথা পেল রায়হান, কিন্তু আমলে নিল না, এই কাজে অভ্যস্ত সে। পুনরায় বলে উঠল, জানিস, আমিও বাবা হচ্ছি। গালমুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল দিগন্ত। কত বড় বেহায়া ছেলে, মারার পরেও আবার সেই কথা বলছে। বৃতৃষ্ণা ভরায় গলায় আওড়ালো, জানি, আর কতবার বলবি, একটু তো লাগাম ডাক মুখে। আপাত দৃষ্টিতে আমি তোর বউয়ের ভাই হই, শালা। সম্পর্কের মানও রাখে না। বাঁকা গলায় বলল রায়হান, তবে শালাটা কে হলো, আমি না তুমি? হতাশ দিগন্ত আর টু শব্দও করল না। নিজের চেয়ারে বসে আবারও চা খেতে শুরু করলো। এর মাঝে রায়হান ফের বলল, দোস্ত, আমার মেয়ে হলে তোর কোন ছেলের সাথে বিয়ে দিবি? ভাবাবেগহীন দিগন্ত প্রত্যুত্তরে জানালো, যে ভালোবাসে নিজের করতে চাইবে সেই। ভাবুক হলো রায়হান, সেভাবেই আওড়ালো, আর যদি এবার আমার ছেলে আর তোর মেয়ে হয়, তাহলে তো জমে ক্ষীর হবে রে। উচ্ছ্বাসিত রায়হানের এহেন কথা আদৌ দিগন্তের পছন্দ হলো কি? মোটেও হলো না। নাক মুখ কুঁচকে বলে উঠল, এই খবরদার, এসব চিন্তাভাবনা মাথায় আনবি না। 5 মাস চলছে বেলার, আমার মেয়ে হলে তোর ছেলের থেকে বয়সে বড় হবে, একদম এসব বালপাকনামি কথাবার্তা মাথায় আনবি না। মুখ বেঁকিয়ে ক্রু হাসল রায়হান, ভরাট স্বরে আওড়ালো, আমি না বললেও আমার ছেলে আর তোর মেয়ে প্রেম টেম করে দুনিয়া উল্টে ফেলবে। জানি আমি, বাপের মান অবশ্যই রাখবে আমার বাচ্চা কাচ্চা। বাল জানো তুমি? কাপটা শব্দ করে টেবিলে রাখলো দিগন্ত, নাক উঁচু করে বিরাট অহনিকা নিয়ে ফের বলল, আমার মেয়ে হলে ওকে আমি রানীর হালে বড় করব, কোনো ছোকরার বদনজর পড়তে দিব না, কে হয় হোক, কারো না। হে হে করে বিদ্রুপাত্মক হেসে উঠল রায়হান, ঠেস মেরে বলল, কত মানুষের কত রং ঢং দেখলাম, পাটোয়ারির মেয়ের দিকে নজর দেওয়া ছোকরা আবার বুক ফুলিয়ে কি বলছে শোনো। ব্যাস, স্টুডিও কক্ষে বসে দুই বন্ধুর খুটখাট গুতোগুতি শুরু হলো সেখানেই। প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল। এখন কেহ আসে, কেহ বসে ফেলে অশ্রুজল। সখী চলো, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায়, এমনই মায়ের ছলনা। সিএনজিতে ধ্যান মেরে বসেছিল এক রমণী, দৃষ্টি তার বাইরের রাস্তা পানে। এক আকাশসম বিষাদে ভরা মন। এর মাঝে চলন্ত গাড়িতে গান ছেড়েছে ড্রাইভার। গানের লাইনগুলো রমণীর কর্ণগোচর হতেই সোজা হয়ে বসল সে, ঝাঁঝালো গলায় ধমকে বলল, এই মামা, গান বন্ধ করেন। রাস্তায় বেরিয়েছি, আল্লাহ রাসূলের নাম নাই মুখে, সামনে না কবরস্থান, এখানে গান বাজাতে হয় আপনাদের? রমণীর কথা শুনে সাউন্ড বক্স বন্ধ করল ড্রাইভার। পাশ থেকে স্কুল ড্রেসে থাকা প্রত্যাশা শুধালো, তুমি বাড়িতে কবে আসবা আপু? প্রত্যাশার প্রশ্নে চোয়াল শক্ত হলো দিশার। খিটখিটে মেজাজে উত্তর করল, বেঁচে থাকলে আর ও বাড়ির ত্রিসীমানায় আমার পা পড়বে না।
মুখ লটকে নিল প্রত্যাশা, আর কিছু বলল না। যে স্কুলে সে পড়ে সেই স্কুলে শিক্ষকতা করে দিশা। রোজ দেখা দুজনের, মাঝে মধ্যে স্কুল ছুটি হলে প্রত্যাশা দিশার সাথে ওর বাসায় যায়। আজও যাচ্ছে, মূলত একজনের সাথে দেখা করার জন্য। নিস্তব্ধতার মাঝে সিএনজিটা যখন কবরস্থানের পাশ ঘেঁষে চলছিল, তখন নিত্যদিনের স্বভাববশত একটা কবরের দিকে নজর রাখে দিশা। যেখানে সাহিত্য পুরুষটা সেই যে আরামের নিদ্রায় ডুবেছে তো ডুবেছেই। দুনিয়া স্বার্থপর নাকি স্বার্থপর এই দুনিয়ার মানুষজন তা জানা নেই দিশার। কেবল জানে তার জীবনে আসা সব মানুষগুলোই স্বার্থপর। তন্মধ্যে ফাহাদ দেওয়ান নামক পুরুষটা বেশি স্বার্থপর। নিজের আখাইটুকু গুছিয়ে আর কাউকে চোখে দেখেনি। নীরবে চোখ বেয়ে নোনা জল গড়ালো দিশার, সিটে মাথা হেলিয়ে দিয়ে ওই কবর পানে চেয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, তুমি মরেও গেলে, আমার মেরেও গেলে। দরজায় কড়া পড়লে ঝাঁকড়া চুলের এক পুরুষ এসে দরজা খুলে দিল। সম্মুখে দাঁড়ানো নারীকে দেখে কিছু জিজ্ঞেস করার জন্য উদ্যত হতেই চোখে পড়ল তার পেছনে দাঁড়ানো প্রত্যাশাকে। আর কিছু বলা হলো না তার, দরজা খুলে রেখেই নীরবে ঘরের দিকে চলে গেল। প্রত্যাশাকে নিয়ে ভেতরে আসে দিশা তৎক্ষণাৎ। 4 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে এসে আঁকড়ে ধরে ওকে, আধো আধো বুলি আওড়ায়, কালামণিকে মিস করছি। দুহাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয় প্রত্যাশা। দুগাল ভর্তি আদর দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলে, খালামণিও দিয়াকে অনেক মিস করে। বাচ্চাটা আদুরে ভঙ্গিতে প্রত্যাশার গলা পেঁচিয়ে ধরল। তখনই ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে বের হলো দিশা। ওদের একসাথে রেখে পাশের ঘরে চলে এলো। কিছু যন্ত্রপাতি নিয়ে মেঝেতে বসে খুটখুট করে কাজ করতে থাকা পুরুষের উদ্দেশ্যে বলে, কিছু এনে দাও বাজার থেকে। বাবরি চুলগুলো ঠেলে প্রশ্নাত্মক গলায় বলে, রতন, কি আনবো? প্রশ্নটা যেন শান্ত রমণীর মাথায় আগুন জ্বালিয়ে দিল। চড়া মেজাজে বলল, প্রত্যাশা এসেছে দেখিসনি? কি আনতে হবে সেটাও আমি বলে দিব। দীর্ঘশ্বাস ফেলল রতন, বলল, ফ্রিজে ডিম আছে। গটগট পায়ে প্রস্থান করে দিশা। ওর যাওয়ার দিকে ঠান্ডা চোখে চেয়ে আছে রতন। তাদের জীবন জুড়েছে আজ থেকে 5 বছর পূর্বে। জয়নাল তালুকদার হুট করে একদিন তার সিদ্ধান্ত জানান, রতনের সাথে দিশার বিয়ে দেবেন তিনি। ও বাড়ির এক সদস্যের জীবন বাঁচাতে গিয়ে ছেলেটার শেষ আশ্রয়টুকু হারিয়ে গেছে। তাই তিনি চেয়েছিলেন রতনকে জামাতা করে ব্যবসায় তার চেয়ারটা রতনকে দিতে। ওদিকে তখন অজানা কোনো এক কারণে তাদের চঞ্চলে মেয়ে দিশা একেবারে পাল্টে যাচ্ছিল। টকটকে রূপলাবণ্য তার নষ্ট হচ্ছিল অচিরেই। তা দেখে কারো কথা শুনতে নারাজ জয়নাল তালুকদার নিঃসিদ্ধান্তে অটল থেকে একদিনে দিশাকে বাধ্য করেছে রতনকে বিয়ে করতে। নিজের এলোমেলো মানসিক অবস্থা আর বিপর্যস্ত জীবন নিয়ে দিকহারা দিশা রাগ অভিমান নিয়ে সেদিনই তালুকদার বাড়ির চৌকাঠ পেরিয়েছে। তারপর আর ও বাড়িমুখী হয়নি। ভাই ভাবিদের সাথে টুকটাক যোগাযোগ থাকলেও বাবা মায়ের সাথে এক শব্দ বিনিময় হয়নি। সকলের বাধা উপেক্ষা করে সেই যে একটা ভাড়া বাসায় উঠেছে মেয়েটা, তারপর থেকে তার জীবন চলছেই। দিশা রতনের ঘরে এখন এক মেয়ে হয়েছে। বলা বাহুল্য, সংসার জীবন তাদের পাংশুটে। মিল মহব্বত নেই বললেই চলে, শুধু নিয়মের বেড়া জালে যেভাবে দিন কাটাতে হয় সেভাবেই কাটাচ্ছে। যতক্ষণ প্রত্যাশা দিশার বাড়িতে থাকতো ততক্ষণ আর ঘর থেকে বের হলো না রতন। মেয়েটা আজও তাকে ভয় পায়। বিকেলের দিকে দিগন্তের জিপ এসে থামলো দিশার দোরগড়ায়। দিগন্ত আর গেল না ভেতরে। একমাত্র আদরের বোনের ওই শুকনো চোয়ালের মুখখানা দেখলে বুক ফেটে যায় তার। মেয়েটাও যদি এই কুঁড়েঘরে কষ্ট করবে, তাও বাপ ভাইয়ের 1 পয়সাও নিবে না। রতনকে ব্যবসার কাজে জড়াতে চাইলেও দিশা সাফ সাফ মানা করেছে। ছেলেটা এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। খুব বেশি আয় নেই, যা আসে তা দিয়ে ওদের দিন যায়। আর দিশা নিজের বিরস সময় কাটাতে কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করছে। হুট করেই জীবন তার রংহীন হয়েছে। একটা মেয়ে আছে, তাকেও সময় দেয় না ঠিকভাবে। বেশিরভাগ সময় একলা একটা রুমে ঠান্ডা মাছের ন্যায় পড়ে থাকে। দিশার সাথে ভালো মন্দ দুটো কথা বলে উঠে দাঁড়ালো বেলা। দিয়াকে কোলে নিয়ে খুব আদর দিল। চোখ টলমলে তার। কতগুলো ভাইয়ের এক বোন দিয়া, অথচ বাচ্চা এখানে একাকী থাকে। দিশা তাকেও যেতে দেয় না ও বাড়ি। বেলার ভেজা আঁখি দেখে বিমর্ষ কণ্ঠে বলে উঠল দিশা, এই ভরা পেট নিয়ে এত দূর আসার দরকার ছিল না। বাড়ির গাড়ি পাঠালেই চলে যেত প্রত্যাশা। বেলা নাক কুঁচকে বলল, আমি এসেছি আমাদের দিয়াকে দেখতে। এখন কি আমার আসাতেও বারণ দিতে চাইছো? চুপ হয়ে গেল দিশা। দিশার সেই বিরস নিশ্চুপ বদনখানা দেখে বুক মুচড়ে উঠল বেলার। ঠোঁটে ঠোঁট চেপে সংযত রাখল নিজেকে। হয়তো সে জানে হুট করে রমণী এই বিশদ পার্থক্যের কারণ। হয়তো কি আলবৎ জানে সে, সে কথা কেবল সে আর মাইশা জানে। দুজনেরই আর কাউকে জানায়নি, নাইবা টের পেতে দিয়েছে। যে মানুষ নেই তার সাথে দিশাকে জড়িয়ে কোনো কথা বলার কারণ নেই, সেটা চাপা থাক তাদের মাঝেই। অতপর আধা ঘন্টার মতো থেকে প্রত্যাশাকে নিয়ে চলে যায় তারা।
এদিকে বাড়ি ফাঁকা হতেই রতনের ঘরে দিয়াকে ছেড়ে অপর ঘরে গিয়ে দৌড় আটকায় দিশা। একাকী থাকলে শান্তি পায় সে। অন্ধকার রজনী বিছানার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে দিশা। শীত শীত পরিবেশের মাঝেও পুরো শরীর তার ঘেমে জবজবে। গভীর ঘুমের ঘরে স্বপ্নের রাজ্যে ছুটে বেড়াচ্ছে মেয়েটার অচল মস্তিষ্ক। হুট করে দেখল সাফেদ কাপড়ে মোড়ানো একটা পুরুষের চেহারা। সেই কালো হয়ে যাওয়া মুখাবয়বের ভারটুকু একটু সইতে পারল না তার অবচেতন মন। সহসা কেউ যেন গলা চেপে ধরল তার, কণ্ঠনালীর কাছে দমটুকু আটকে গেল রমণীর। হাত পা ছড়িয়ে জোরে জোরে শ্বাস টানার প্রয়াস চালালো, কিন্তু চিমটি পরিমাণ অক্সিজেনও যেন ভেতরে গেল না। যান যাই যাই অবস্থার মাঝে কেউ একজন টেনে তুলল তাকে। মুখের সামনে ইনহেলার ধরে ভেতরে আটকে যাওয়া দমটা টানতে সাহায্য করলো। সদ্য ঘুম ভাঙা অলস চোখজোড়া খুলে সম্মুখেই রতনকে পেল দিশা। বেশ খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল রমণী। এদিকে রতন অসহায় চোখে চেয়ে দেখছে তাকে। পুরনো সেই দিশা আর এই দিশার মাঝে কোনো মিল আছে? চোখের নিচে কতগুলো কালো স্তর জমেছে। ভেতর থেকে দীর্ঘশ্বাস এলো তার। জানে না সে দিশার এরূপ পরিবর্তনের কারণ, জানবেও বা কিভাবে। তাদের মাঝে কথা হয় কতটুকু কেবলমাত্র অনিশ্চিত এক ধারণা করেছে সে। তাই এই মেয়েটা কাউকে ভালোবাসতো, তার সাথে বিয়ে হয় এরকম হয়ে গেছে। নিয়তির দোষ দিবে নাকি নিজে বুঝতে পারে না রতন। ভেতরে ভেতরে নিজেকেই দোষী ভাবে। শ্বাসকষ্ট তার জীবনের সাথে আজীবনের জন্য জুড়ে গেছে। সেই যে সেদিন এই রোগের উৎপত্তি ঘটল, তারপর থেকে এটা তার সঙ্গী। ফাহাদ দেওয়ান তাকে উপহার দিয়ে গেছে হয়তো। আধারের মাঝে ক্লান্ত চোখ দরজার দিকে নজর ফেলল দিশা। পাশের ঘরে মেয়ের কাছে চলে গেছে রতন। ফাঁকা ঘরে অধরে সূক্ষ্ম এক শেষলাত্মক হাসি ফুটল রমণীর। বিড়বিড়িয়ে আওড়ালো, দেখার জন্য মানুষ আছে, বোঝার মানুষ যে নেই আমার। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন। সাধারণ মানুষের জীবনে এই দিনটা অন্যান্য দিনের মতো হলেও দুজন মানুষের নিকট এই দিনটা ঈদ আনন্দের মতো। কোর্টের বাইরে হাসি মুখে দাঁড়িয়ে আছে দিগন্ত আর রায়হান। মনার কেসের শুনানি হয়েছে আজ। স্টুডিওর মালিকসহ তার ছেলেকে আইনের আওতায় এনে শাস্তি দিতে সফল হয়েছে তারা। ছাড়া পড়তো না জোনায়েদ তালুকদারও। যেদিন সে জানতে পেরেছে দিগন্ত ভিডিও দেখেছে, সেদিনই ব্যাগপত্র গুছিয়ে দেশ ছেড়েছে সে। ছেলের কাছে মুখ দেখার মতো আর কোনো অবকাশ ছিল না তার। কেবল পালিয়েছে, এদেশ ছেড়ে পাড়ি দিয়েছে সুদূর লন্ডনে, সেখানেই ঘাপটি মেরে আছে। এদেশে আসলে তার নিজ সন্তানই তাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। শুধু মনার কেসের আসামি নয় সে, মিউজিক চ্যানেলের অনেক টাকা আত্মসাৎ করেছে, তারও কেস আছে জুনায়েদ তালুকদারের ওপরে। আপাতত সে পলাতক। কোর্টের কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরল দিগন্ত। বেলার ডেলিভারি ডেট প্রায় কাছেই। এ সময় তাকে সময় দিচ্ছে সে। কিন্তু বিপত্তি বাঁধল বাড়ির চৌকাঠে পা রাখতেই। পুরো বাড়ি প্রায় ফাঁকা। মন খসখস করলো তার। পকেট হাতড়িয়ে ফোন বের করতেই চোখ ছানা বড়া হলো। বাড়ির মানুষদের কল, মিসড কলে, নোটিফিকেশনে ভর্তি। কিছু একটা আন্দাজ করে আতঙ্কিত হলো তার চেহারা। কিংকর্তব্য বিমুখ দিগন্ত অবাক লোচনে চেয়ে আছে সম্মুখের কেবিন পানে। কেবিনের বাইরে পাটোয়ারি বাড়ি আর তার বাড়ির লোকজন সব। দিগন্তের হাত কাঁপছে। ঠিক প্রথমবার বাবা হওয়ার সময় যেন পুরো শরীর জমে গিয়েছিল তার। আজও একই দশা। কেবিনের ভেতরে বেলার পাশে বসে আছে রহমান পাটোয়ারি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। অর্ধচেতন বেলার ঠোঁট জোড়া নড়ছে, হয়তো আব্বুর সাথে কথা বলছে সে। দূর থেকে দিগন্ত দেখল সেসব। কিছুক্ষণ পর একটা ছোট প্রাণ এলো তার কোলে। কি ফুটফুটে একটা ছোট্ট মুখ, একদম তার মতো লাগছে। বাচ্চাটাকে খুব ভালোভাবে কোলে ধরে রাখে সে। মিনিট খানিক সময় নিয়ে ঘুমন্ত নিষ্পাপ শিশুটার চোখ মুখ নাক ঠোঁট গাল চিকন ভ্রু আর মাথা ভর্তি কালচে চুল এগুলো অবলোকন করে মুখ ভর্তি হাসে দিগন্ত। চোখ ভর্তি পানি ভিড় জমে অচিরেই। পাশ থেকে রাসেল পাটোয়ারি বলে ওঠে, মেয়ের বাবা গেলে। মেয়ে? কেঁপে উঠল দিগন্তের বক্ষস্থল। সত্যি তার মেয়ে হয়েছে, এক মেয়ের বাবা হয়েছে সে। কাঁপা কাঁপা পা জোড়া তার কেবিনের ভিতরে চলে এলো। রহমান পাটোয়ারি আর চোখে দেখলেন দিগন্তকে, উঠলেন না। দিগন্ত তাকে দেখল এক পলক, অতপর বিছানায় শুয়ে থাকা বেলার উদ্দেশ্যে মৃদুস্বরে আওড়ালো, আমার মেয়ে হয়েছে। লোকটা যে মেয়ে পাগল লোক তা তো বেলা জানে, কিন্তু এতক্ষণ একা কষ্ট করলো সে, আর এখন দেখো কেমন বুক ফুলিয়ে এসেছে মেয়ের বাবা হতে। রাগ হলো বেলার, মুখ থেকে কিছু বের হলো না। দিগন্ত ফের বলল, আমার মেয়ে হয়েছে বেলা, সত্যি আমার মেয়ে হয়েছে। গজগজিয়ে ওঠে বেলা ক্রন্দনরত গলায়। রহমান পাটোয়ারির দিকে চেয়ে বলে, এ লোক পাগল, পাগল লোককে বিয়ে করেছি আমি। একবারও আমার কথা জিজ্ঞেস করলো না, এসে থেকে মেয়ে মেয়ে করছে। আমি ভুল লোক বেসেছি আব্বু। মেয়ে জামাইয়ের কথা শুনে বেক্কল বনে গেল রহমান পাটোয়ারি। এখানে তার
আর থেকে কাজ নেই। তবে যাওয়ার আগে দিগন্তকে শুনিয়ে বেলার উদ্দেশ্যে বললেন, ভুল হলেও আর কিছু করার আছে, আপনি নিজেই বেছে নিয়েছেন আম্মা। কথাটুকু শেষে বাইরে চলে গেলেন তিনি। শ্বশুরের খোঁচানিমূলক কথা এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছে দিগন্ত। আপাতত বাপ মেয়ের অযথা কথা শোনার সময় নেই তার। মেয়ে নিয়ে মহাব্যস্ত দিগন্ত তালুকদার। দিগন্তের অসাড় শরীরটা বেলার পাশ ঘেঁষে বসল। বেলার গালে এক হাত রেখে উচ্ছ্বসিত গলায় বলল, আমার মেয়ে আমার মতো দেখতে হয়েছে। এত জোরে শব্দ তুলে কাঁদল বেলা। গাল থেকে দিগন্তের হাত সরিয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে অবুঝ গলায় আওড়ালো, কেমন লোক এসে থেকে শুধু ওর কথাই বলছে, ভালো লাগে এসব। টলমলে চোখে বিস্তর হাসি দিগন্ত। পূর্ণতার এই হাসি সচরাচর পাওয়া যায় নাকি? অভিমানী স্ত্রীর সারা চোখ মুখে টুকরো টুকরো অসংখ্য আদরে স্পর্শ রেখে বলে সে, একদম আমার মেয়ের সাথে হিংসা করবেন না। বাপ মা আর তিন ভাইয়ের একমাত্র আহ্লাদি সে। আগে আমি আহ্লাদি ছিলাম, আপনি বড় হয়েছেন, অমন বড় হওয়ার দরকার নেই আমার। বেলা পাটোয়ারি নিজের মেয়ের সাথে হিংসা করছে। এবার দমে গেল বেলা। নর্মাল ডেলিভারির কারণে এখন নড়াচড়া করতে পারছে সে। দিগন্তের সাহায্যে আস্তে ধীরে উঠে আধশোয়া হয়ে বসল। তার কোলে বাচ্চাকে দিল দিগন্ত। মেয়ের ছোট্ট মুখটা দেখে হাসি ফুটল বেলার মুখে। ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। এদিকে বেলার হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রশান্তি পেল দিগন্ত। মেয়ে হওয়ার পর রমণীর সাদা ফর্সা বদনখানা চিকচিক করছে। ঠোঁট কামড়ে হাসল দিগন্ত। অতঃপর তার কাঁপা কাঁপা ওষ্ঠ ছুঁয়ে দিল বেলার কোলে থাকা ছোট্ট কপালটার মধ্যিখানে। পরক্ষণে বেলার কপালের মাঝে অংশেও চুম্বন রেখে মিহি কণ্ঠে আওড়ালো, আমার বিন্দু আর বিন্দুচারিণী। সমাপ্ত।